করছে। দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পরে নিজের শহরে পৌঁছালাম। খুব ভালো লাগছে। অনেকদিন পর নিজের শহরে আসলাম। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শহরের সাথে। তারপর একটা সিএনজি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলাম। 30 মিনিট পর আমার বাসার সামনে আসলাম। বাড়িটা এখনো আগের মতো রয়েছে। এবারও মনে হয় বাড়িতে চুনকাম করা হয়নি। আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুলে গেল, আর আমার মা দরজা খুলে দিল। মা আমাকে দেখে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মা আমাকে দেখে অঝোর ধারায় কান্না করে দিল, আর আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছে। আমিও 5 বছর পর মাকে দেখে আমিও কান্না করে দিলাম। আব্বু, তুমি কান্না করছো কেন? আর ইনি কি তোমার আম্মু? হঠাৎ করে স্বামী ডাকে আমাদের হুঁশ ফিরল। মা আমাকে ছেড়ে দিয়ে বলল, আমার দাদু ভাই। আমি মাথা ঝাঁকিয়ে ইশারা করে বললাম, হ্যাঁ। এবার মা নিচু হয়ে স্বামীর সামনে বসে পড়ল, আর সারা মুখে মা চুমু দিতে থাকলো, আর জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর বলল, বাবা আহনাফ, আমাকে ক্ষমা করে দে বাবা। তোকে না বুঝে অনেক কষ্ট আর অবহেলা করেছি রে বাবা। আমাকে তুই মাফ করে দে। মা কি বলছো তুমি? ছেলের কাছে কোনো মা মাপ চাই? তুমি আমাকে মাফ করে দাও এই 5 বছর তোমাদেরকে ছেড়ে দূরে থাকার জন্য। তুমি কাঁদছো কেন আব্বুর আম্মু? তুমি আমার আব্বুর উপর এখনো রেগে আছো? আমার আব্বুকে তুমি মাফ করে দাও। না দাদু ভাই, তোমার আব্বুর উপর আমার কোনো রাগ নেই, তবে অনেক অভিমান রয়েছে। 5 বছর আমার কথা তার একবারও মনে পড়েনি। খুব অভিমান তোমার আব্বুর উপর। আমার উপরে কি রাগ আর অভিমান করে আছো তুমি? যদি রাগ থাকে তাহলে আব্বুর মতো আমাকেও মাফ করে দাও। না দাদু ভাই, তোমার উপর কোনো রাগ বা অভিমান নেই। তুমি তো আমার সোনা দাদু ভাই। তাহলে আজ থেকে আমি তোমাকে কি বলে ডাকবো? আমাকে দাদু ভাই বলে ডাকবে, কেমন? আচ্ছা দাদু ভাই, তাই বলবো। তারপর আমরা বাসার ভিতরে ঢুকে গেলাম। বাসাটা ঠিক আগের মতোই আছে, কিছু পরিবর্তন হয়নি, শুধু অবহেলাটা নেই। তারপর ব্যাগপত্র নিয়ে আমি আর স্বামী উপরে উঠে রুমে প্রবেশ করলাম। আর তখন আমি বেশ অবাক হলাম, মানে প্রচন্ড অবাক হলাম, কারণ আমি কোনোদিন ভাবতে পারিনি রিমি এখানে থাকবে। হ্যাঁ, রিমি দেখি বিছানায় বসে আছে। অন্যদিকে ফিরে আমরা এসেছি হয়তো এখনো জানে না, কিন্তু রিমি এই বাড়িতে কেন? রিমিকে তো আমি মুক্ত করে দিয়েছি, তাহলে রিমি কেন এখনো এই বাড়িতে পড়ে আছে? আব্বু চলো, দাঁড়িয়ে পড়লে কেন? স্বামীর কথা শুনে রিমি আমাদের দিকে ফিরল। আমাদেরকে দেখে রিমির সাথে সাথে বিছানা থেকে লাফ দিয়ে নেমে পড়ল, আর অবাক করা দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। রিমি আমার থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক শুকিয়ে গেছে আর পাতলা হয়ে গেছে। রিমি কিছু বলছে না, চোখের পানি টলমল করছে। রিমি এবার দৌড়িয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর চিৎকার করে কান্না করতে থাকলো। রিমি আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করছে, আর আমার গালে হাত দিয়ে আমার কপালে 2 গালে দাড়িতে পাগলের মতো চুমু খেতে লাগলো, আর শক্ত করে জড়িয়ে ধরে আছে। কোথায় ছিলে তুমি এই 5 বছর? তুমি চলে যাওয়ার পর তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি। জানো, তুমি চলে যাওয়ার পরে আমি পাগলের মতন হয়ে গেছিলাম। তোমাকে অবহেলা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছিলাম নিজেই জানি না। কিন্তু আমাকে কি না বলতে দিয়ে আমাকে ছেড়ে চলে গেলে? খুব ভালোবাসি তোমাকে, প্লিজ আমাকে আর ছেড়ে চলে যেও না। আমি রিমিকে এক ঝটকায় সরিয়ে দিলাম আর বললাম, কে আপনি? আর আমাকে এভাবে জড়িয়ে ধরে কান্না করছেন কেন? আর কি সব ভালোবাসার কথা বলছেন? আমি কাউকে ভালোবাসতাম, এখন আর কাউকে ভালোবাসি না। রিমি আমার কথা শুনে যেন মনে হলো রিমির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রিমি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। প্লিজ আহনাফ, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে আর কষ্ট দিও না। তোমার দেওয়া কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। প্রতিদিন রাতে তোমার কথা ভেবে অনেক কষ্ট করতাম, অনেক কান্না করতাম। তুমি আসবে বলে প্রতিদিন তোমার পথের দিকে চেয়ে থাকতাম। তুমি আসবে আর আমাকে তোমার বুকে জড়িয়ে ধরে রাখবে। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। হাসালে, তুমি আমাকে ভালোবাসো তাই না? কোথায় ছিল তোমার এত ভালোবাসা যেদিন তোমাকে একবার দেখার জন্য টানা 2 বছর তোমার পিছনে পড়েছিলাম? কোথায় ছিল তোমার ভালোবাসা যেদিন আমি ভালোবাসার নামে শুধু অবহেলা পেয়েছি? তোমার কাছে প্রতিদিন মাফ চাইতাম আমার একটা মাত্র অন্যায়ের জন্য, কিন্তু আমি কি পেয়েছি? শুধু কিছু সুন্দর সুন্দর গালাগালি আর মায়ের অবহেলা। তুমি কি জানো
আপনজনের অবহেলা কত কষ্টকর, কতটা অসহ্য, যা আমাকে ভিতর থেকে একদম শেষ করে দিয়েছে। তাই আমি আর কখনো অবহেলা সহ্য করতে পারবো না। আর কারো প্রতি আমার কোনো টান নেই বা ভালোবাসা নেই। এখন শুধু আমি আমার ছেলেকে নিয়ে বাঁচতে চাই। আমার পুরো পৃথিবী জুড়ে এখন শুধু আমার ছেলে রয়েছে। আমি আর কাউকে আমার পৃথিবীতে প্রবেশ করতে দেব না। রিমি এবার নিচে তাকিয়ে দেখে স্বামী দাঁড়িয়ে আছে। রিমি স্বামীকে দেখে আরো জোরে কান্না শুরু করে দিল। আর রিমি হাঁটু ভাঁজ করে স্বামীর সামনে গিয়ে বসে পড়ল আর জড়িয়ে ধরলো স্বামীকে। স্বামীকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো আর দুই গালে চুমু খেলো। রিমির এমন ঢঙের ভালোবাসা দেখে আমার রাগটা চরমে উঠে গেল। রিমির সেসব বলা কথা হঠাৎ করে মনে পড়ে গেল। আমি রিমির কাছে থেকে স্বামীকে সরিয়ে নিয়ে স্বামীকে কোলে তুলে নিলাম। কি করছেন আপনি? আমার ছেলেকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? আর ওকে এভাবে চুমু দিচ্ছেন কেন? কোনো অধিকার নেই আমার ছেলের উপর। কেন আমার ছেলেকে আমি জড়িয়ে ধরবো? তাতে অধিকারের কি আছে এখানে? তোমার ছেলে তাই না? কেউ একজন বলেছিল কোনো অমানুষের বাচ্চা আমার বাচ্চা হতে পারে না, তাই তাকে নষ্ট করে দিতে চেয়েছিল। আর আমি আমার ছেলে তো একটা অমানুষ, আর আমাদের মতো অমানুষকে আপনি নিজের ছেলে বলে দাবি করছেন? শুনে রাখুন, স্বামী শুধু আমার ছেলে আর কারো নয়। কেউ যদি আমার ছেলেকে আমার কাছ থেকে নিতে আসে তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না। এই বলে আমি ব্যাগপত্র আর স্বামীকে নিয়ে আমি আগে যেই রুমে থাকতাম সেই রুমে চলে আসলাম। রুমটা ঠিক আগের মতোই আছে। মনে হয় প্রতিদিন কেউ রুমটা নিজের মতো করে গুছিয়ে রাখতো। আর এদিকে রিমি কান্না করতে করতে নিচে নেমে সোজা মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। কি হয়েছে রিমি, কান্না করছো কেন? মা, আমি কি এতটাই খারাপ যে তোমার ছেলে আমাকে এতটা ঘৃণা করে? এমনকি আমার ছেলেকে আমি একটু জড়িয়ে ধরেছি বলে তোমার ছেলে বলল আমার ছেলের উপর নাকি আমার কোনো অধিকার নেই। তুমি বলো মা, আমার ছেলেকে আমি আদর করব না তো কে আদর করবে? আর তোমার ছেলে বলল আমি যেন আমার ছেলেকে স্পর্শ না করি। আহনাফ মনে হয় আগের কথা কিছু ভুলতে পারেনি। এখনো মনে হয় তোর উপর রেগে আছে, তাই হয়তো তোর সাথে এমন ব্যবহার করছে। যখন তোর প্রতি রাগ কমে যাবে তখন দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুই শুধু আমার ছেলেকে ভালোবেসে যাবি, দেখবি একদিন সব কিছু ভুলে তোর কাছে ফিরে আসবে। তারপর আমি রুমে এসে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর একটু রেস্ট নিয়ে নিচে আসলাম দুপুরের খাবার খেতে। মা বাবা এখনো আসেনি অফিস থেকে। এখনই চলে আসবে, আমি ফোন করে সব বলে দিয়েছি। এখনই চলে আসবে, তুই খেতে বস। আর দাদু ভাই, তুমি আমার কাছে আসো, আজ খুব ভালো লাগছে। আজ অনেকদিন পর একসাথে এক টেবিলে খেতে বসলাম। মা রিমি, তুমি আহনাফের পাশে বসে আহনাফকে খাবার আগিয়ে দাও। তারপর যেই রিমি আমার পাশে বসলো আমি উঠে গেলাম চেয়ার থেকে। মা, আমি পরে খেয়ে নেব, এখন খেতে ইচ্ছে করছে না। আর স্বামীকে খাইয়ে দিয়ে সোজা আমার রুমে নিয়ে আসবে, ঠিক আছে মা? তাই বলে আমি উপরে উঠে রুমে চলে আসলাম। এভাবে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বাসার কাজের লোক আমার রুমে খাবার দিয়ে গেল। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম, কিন্তু স্বামী এখনো রুমে আসলো না কেন? আমি উঠে নিচে গিয়ে দেখি রিমি আর স্বামী নিচে বসে আছে। বলতে গেলে স্বামী রিমির কোলে বসে বসে খেলা করছে, আর রিমি মাঝে মাঝে স্বামীর মুখে চুমু দিচ্ছে। আমি রিমির কাছ দেখে মাথাটা পুরো গরম হয়ে গেল। যখন জানতে পারে আমাদের ছেলে আসছে পৃথিবীতে, তখন রিমি যতটা না আমাকে অবহেলা করছে তার থেকে বেশি গালাগালি করছে আমার ছেলেটাকে। তাই আমি সোজা নিচে নেমে চলে আসলাম। আমি নিচে গিয়ে রিমির কোল থেকে স্বামীকে নিয়ে নিলাম। আপনাকে বলছি না আমার ছেলের উপর কোনো অধিকার দেখাতে আসবেন না? তারপরও কেন আমার ছেলের কাছে আসার চেষ্টা করছেন? আর আমি চাই না কোনো জানোয়ারের বাচ্চা কাছে আসুক। তাই বলে আমি ওখান থেকে স্বামীকে নিয়ে চলে আসলাম। সিঁড়ি বেয়ে উঠতে যাব, তখন দেখি মা পিছনে দাঁড়িয়ে এতক্ষণ সব শুনছিল। মায়ের মুখটা কেমন মলিন হয়ে আছে। আর এদিকে রিমি অঝোর ধারায় কান্না করতে লাগলো। রুমে এসে একটু রেস্ট নেওয়ার পর কেউ আমার নাম ধরে চিল্লাতে চিল্লাতে উপরে উঠে আসছে। আমি বাইরে আসতেই দেখি বাবা আমার নাম ধরে চিল্লাচ্ছে। আমি গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম আর ভালো মন্দ জিজ্ঞাসা করে বাবাকে রুমে নিয়ে গেলাম। বাবা, তোমার দাদা ভাই আমার ছেলে স্বামী। বাবা স্বামীকে দেখে কোলে তুলে আদর করতে লাগলো। তারপর বাবার সাথে কিছুক্ষণ কথা বলে বাবা চলে গেল। তারপর আমি আর স্বামী একটু ঘুমিয়ে বিকালে উঠে একটু বাইরে হাঁটতে বের হলাম। অনেকদিন পর এই এলাকাতে আসলাম। কিছু চেনা পরিচিত মানুষের সাথে কথা বলে
রাতে বাসায় আসলাম। আমি আর সামি রুমে বসে আছি, তখন রিমি রুমে আসলো। চলেন, রাতের খাবার খেয়ে নেবেন, সবাই নিচে অপেক্ষা করছে। আমি খাবো না, আর আমার খাওয়া নিয়ে তোমাকে চিন্তা করতে মানা করছি না? আর এর আগে 1 বছর যখন আমার খাবার কথা নিয়ে ভাবনি, এখনো না ভাবলেই চলবে। আমি আগে যেরকম ভাবে বাইরে খেতাম, এখনো বাইরে বাইরে খাবো। আপনি শুধু মাকে বলেন স্বামীর খাবারটা যেন উপরে দিয়ে যায়। রিমি আর কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। কাঁদুক, তাতে আমার কি? আমিও অনেক কান্না করেছি, কেউ দেখেনি আমার কান্না। কিছুক্ষণ পর মা রুমে আসলো। বাবা আহনাফ, তুই কি এখনো আমাদের উপর রাগ করে আছিস বাবা? যদি এখনো রাগ করে থাকিস তাহলে মাফ করে দে বাবা। আমরা সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছি। চল বাবা, একসাথে খেয়ে নি। না মা, আমার কিছু খেতে ইচ্ছে করছে না।